প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমরা বোর্ডে দেখলে বুঝতে পারবে, রসায়ন বিজ্ঞান নবম দশম শিক্ষার্থীদের, বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা আর কি দেখতে পাচ্ছি। সবাই দেখো, তোমরা অনেকেই হয়তো এর আগেও জেনে গেছো। আমি 17 মার্চের আগে তোমাদের একটু আংশিক ধারণা দিয়েছিলাম, তারপর আরো একটু বলিনি। বোর্ডে দেখো, আমরা একটা পর্যায় সারণীর চার্ট দেখতে পাচ্ছি। তোমরা ভালো করে দেখো, এই পর্যায় সারণী, যেটা ইংলিশে পিরিয়ডিক টেবিল বলা হয়, সারণীটা এর রসায়নে যদি গুরুত্ব এর বলি, রসায়নের মা এটাকে বলা হয় পর্যায় সারণী। এখান থেকেই তোমাদের রসায়ন সমগ্র ধারণা তোমরা এখান থেকেই নিতে পারবো। দেখো, আমরা এটির যদি একটু পটভূমির দিকে যাই, পর্যায় সারণীর শুরুর দিকে যদি আমরা চিন্তা করি যে পর্যায় সারণীর ইতিহাস, তাহলে কয়েকটি বিজ্ঞানীর নাম আমাদের অবশ্যই জানতে হবে। ল্যাভোসিয়ে, প্রাউড, ডোবরাইনার, নিউল্যান্ড, মেন্ডেলিভ এবং লুথার মেয়ার, এদের বিষয়ে অবশ্যই এদের নামগুলো তোমাদের মনে রাখার দরকার। ল্যাভোসিয়ে 1789 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মূলের ভৌত অবস্থা দিকে লক্ষ্য করে তাদেরকে সারণীতে স্থান দেওয়ার চেষ্টা করে। তোমাদের বলি, মূলের ভৌত অবস্থাটা যদি আমরা বলি, মূলের ভৌত অবস্থা একটু দেখেছি তো। ভৌত অবস্থা আমরা যদি লক্ষ্য করি, ভৌত অবস্থা বলে তিনটি। একটি কঠিন, আরেকটি আমরা যদি লক্ষ্য করি তরল, সাধারণ তাপমাত্রায়, আরেকটি যদি বলি বায়বীয় বা গ্যাসীয়। তোমরা খাতায় এগুলো অবশ্যই নোট করে নেবা, কারণ পরবর্তীতে এই জিনিসগুলো ধারণা পাওয়া খুব কষ্টকর হয়ে যায়, ভুলে যেতে পারো তোমরা। দেখো, সে কিছু শিক্ষার্থীরা ভালো করে দেখো, এভাবেও আবিষ্কৃত মৌলগুলোকে সারণীতে সজ্জিত করতে পারে না। এরপরে প্রাউড 1815 খ্রিস্টাব্দে সে বলে যে কোনো মৌলে পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভরের সরল গণিত। সেখান থেকে মৌলের পারমাণবিক ভরের একটি শুভ সূচনা হয়। এর ধারাবাহিকতায় ডোবরাইনার 1829 খ্রিস্টাব্দে মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজায় এবং সে বলে যে মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। আমরা এটি ডোবরাইনের সূত্র যখন তোমাদের পড়াবো, তখন বিস্তারিত এটির আলোচনা পরবর্তী ক্লাসে আমি করব সূত্রটা। এর পরবর্তীতে নিউল্যান্ড 1864 সালে, এরপরে 1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিভ এবং 1870 খ্রিস্টাব্দে লুথার মেয়ার, এরা স্বতন্ত্র বিন্যাস সজ্জিতকরণ করেন।
যার ফলে দুজনের এই উদ্দেশ্য একই হলো, এদের মধ্যে মেন্ডেলিভ পর্যায় সূত্রটি প্রকাশ করার কারণে মেন্ডেলিভকে এই পর্যায় সারণীর জনক বলা হয়। এবং আজকের এই পর্যায় সারণী পরবর্তীতে 1913 সালে মশলে কর্তৃক পাওনি সংখ্যা আবিষ্কার হয় এবং পাওনি সংখ্যা অনুসারে মৌলগুলোকে সাজানোর চেষ্টা করা হয় পাওনি ঘরের পরিবর্তে। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরেকটি তথ্য দিই। মেন্ডেলিভ যে পাওনি ঘর অনুসারে সাজায় তখন 63টি মৌল। এই সারণীতে তখন আরো কিছু ঘর ফাঁকা থেকে যায় এবং এই ফাঁকা জায়গাগুলোর জন্য ভবিষ্যৎবাণী করে যান, যার পরিপ্রেক্ষিতে আজকে এই 118টি মূলের পর্যায় সারণী। তোমাদেরকে পর্যায় সারণীর বিষয়ে এখন আমি ধারণা দিতে চাই। তোমরা একটু লক্ষ্য করো গুরুত্ব সহকারে। দেখো, আমরা যদি এটি যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমাদের বাসার জানালার গ্রিলগুলো যদি লক্ষ্য করো অনেকে, তাহলে তোমরা এভাবে দেখবা। দেখো, এভাবে এভাবে করা আছে। আমি নির্দিষ্ট সংখ্যক দিলাম না। এই পাশে খুঁটি বা খাড়া স্তম্ভের মতো এরকম তোমরা দেখবা আমাদের জানলার গ্রিলগুলো। এবং এখানে আবার এভাবেও কতগুলো আছে যেগুলোকে, যেমন আমরা মাটির উপর দাঁড়িয়ে আছি ঠিক তাই আধুনিক সারি মূলত বলা হয়। এগুলো পর্যায় সারণীটা আমরা যদি লক্ষ্য করি যে আসলে পর্যায় সারণীটা কি, তাহলে তোমাদের এখান থেকে আমরা ক্লিয়ার জিনিসগুলো পেয়ে যাব। পর্যায় সারণী হচ্ছে বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মের মিল এবং এসব ধর্মের ক্রম পরিবর্তন দেখানোর জন্য মৌলসমূহকে কতগুলো আণবিক সারি, এবং আমরা আণবিক সারিটাকে পর্যায় বলতে পারি, ইংলিশে পিরিয়ড বলতে পারি, এবং কতগুলো গ্রুপে বা খাড়া স্তম্ভে বা উলম্ব কলামে সজ্জিতকরণ করা হয়। মূলত সেটাই পর্যায় সারণী। আমরা তাহলে যদি লক্ষ্য করি, এখানে আমাদের পর্যায় বা পিরিয়ড বা আণবিক সারি কোনগুলো তোমরা লক্ষ্য করো। আমি এখানে একটু আগে দেখাইলাম যে এভাবে যে আছে, এভাবে এখানে দেখো পর্যায় যদি আমরা পর্যায়গুলো আগে শনাক্তকরণ করবো, আমরা এভাবে শুরু করলাম। প্রথম এই যে 1 দেখতে পাচ্ছ এখানে সবাই, দেখো এই যে শুরু হচ্ছে এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তার মানে কি, পর্যায় সারণীটা বিশ্লেষণ যদি করি 2টি অংশ পাচ্ছি, একটা পর্যায় আর একটি গ্রুপ। তাহলে আমরা পর্যায় দেখলাম, আমি তোমাদের মনে দিলাম যে 7টি পর্যায়। তাহলে পর্যায় সারণীতে কয়টি পর্যায়? 7টি পর্যায়। এখন আমরা যদি গ্রুপ বলি, গ্রুপগুলো যদি লক্ষ্য করি, দেখো এভাবে দাঁড়িয়ে আছে। আমরা যদি এটাকে ভূমি নির্দিষ্ট করি, দেখো দাঁড়িয়ে আছে কিভাবে, খাড়া স্তম্ভ বা খুঁটির মতো একবারে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দেখো তাহলে আমরা পর্যায় পেলাম 7টা এবং গ্রুপ পাইলাম 18টা। সুতরাং আমরা বলতেই পারি পর্যায় সারণীতে 7টি পর্যায়, 18টি গ্রুপ আছে। এখন এই 7টি পর্যায় 18টি গ্রুপে আমাদের 118টি মৌল আছে। তোমরা নিচে আরো দেখতেছো 2টি পর্যায়ের মতো, ঠিক এটা পর্যায় না, এটি আমাদের উপরের পর্যায়ের খণ্ডিত অংশ। আমি তোমাদের পরে এদের বৈশিষ্ট্যগুলো বলতেছি কেন এদেরকে রাখা হয়েছে। দেখো আমরা এই পর্যায় সারণীর একটু যদি বৈশিষ্ট্যের দিকে আমরা লক্ষ্য করি, প্রথম পর্যায়ে দেখো কয়টি মৌল আছে। পর্যায়ে 1 দেখো হাইড্রোজেন আর হিলিয়াম, মাত্র 2টি মৌল আছে। এবং এই মাত্র 2টি মৌল থাকার দরুনে এই পর্যায়টিকে
অতি সংক্ষিপ্ত বা অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়। পরবর্তীতে দেখো পর্যায় 2 এবং পর্যায় 3 তোমরা তালিকাটি দেখবে এবং গুনবে মৌলগুলো কয়টি মৌল আছে। আমরা যদি লক্ষ্য করি 1 2 3 4 5 6 7 8, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল রয়েছে। এজন্য এই পর্যায়টাকে বলা হয় ক্ষুদ্র পর্যায় বা সংক্ষিপ্ত পর্যায়। এরপরে আমরা যদি যাই 4 5 পর্যায়ে, 4 নং পর্যায়ে দেখো 4 নং পর্যায়ে দেখতেছি আমরা প্রতিটি গ্রুপেই মৌল রয়েছে। তাহলে গ্রুপ যেহেতু 18টি, প্রতিটি গ্রুপে একটি করে মৌল আছে, তার মানে 18টি গ্রুপে 18টি মৌল আছে। এরপরে পর্যায় 4 এবং 5 গেল, পর্যায় 6 এবং 7 এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম লক্ষণীয়। এখানে 18টি গ্রুপে 32টি মৌল রয়েছে। অর্থাৎ এই পর্যায় 6 এর যে 3 নম্বর আমরা গ্রুপটা লক্ষ্য করতেছি, 3 নম্বর গ্রুপে ল্যান্থানাম নামক যে মৌলটি, এই মৌলটিতে ল্যান্থানাম সহ 15টি মৌল আছে। নিচে তোমরা দেখো পর্যায় সারির নিচে, তাহলে ল্যান্থানাম বাদে বাকি 14টি, অর্থাৎ একত্রে এই গ্রুপের মৌলগুলোতে অর্থাৎ ল্যান্থানাম নাম অনুসারে তার দেওয়া হয় ল্যান্থানাইট সিরিজ। এবং একইভাবে পর্যায় 7 এর অ্যাক্টিনিয়াম থেকে অ্যাক্টিনাইট সিরিজে উল্লেখ করা হয়েছে, এখানেও আছে 30টি মৌল। আমরা যদি মৌলগুলো লক্ষ্য করি দেখো এখানে, তাহলে প্রথম পর্যায়ে 2টি মৌল, 2টি, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে 8টি, তৃতীয় পর্যায়ে 8টি, চতুর্থ পর্যায়ে 18টি, পঞ্চম পর্যায়ে 18টি, ষষ্ঠ পর্যায়ে 32টি এবং সপ্তম পর্যায়ে 32টি, মোট 118টি মৌল পর্যায় সারণীতে আছে। এখন এই 18টি মৌলের আরো যদি আমরা একটু লক্ষ্য করি, যে পর্যায়ে 1 এ যে 2টি মৌল আছে এরা গ্রুপ 1 এবং গ্রুপ 18তে অবস্থিত। পর্যায়ে 2 এ যে মৌলগুলো আছে 2 এবং 3 এ গ্রুপ 1 এবং 2 এ, আর গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। বাকি 4 5 এর প্রতিটি গ্রুপে একটি করে মৌল এবং পর্যায় 6 এর 7 এর ক্ষেত্রে আমরা ব্যতিক্রম লক্ষণীয় আমরা দেখলাম। এরপরে মজার যে বিষয়টি, পর্যায় সারণীটি যেটি আমাদের উপকৃত করবে মৌলগুলোর বিভিন্ন প্রকৃতি সম্পর্কে জানতে, বিভিন্ন রাসায়নিক সমস্ত ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। দেখো আমরা মৌলগুলো পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার চেষ্টা করব। 118টি মৌলের পর্যায় সারণীতে কিভাবে অবস্থিত আছে এটি আমরা পর্যায় সারণী না দেখেই বলতে পারবো যে এই মৌলটি যে কোনো একটি মৌল কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে অবস্থিত। তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দেখো, আমরা হাইড্রোজেন থেকে যদি শুরু করি, হাইড্রোজেন তোমরা জানো 1 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এর আগের অধ্যায়টিতে আলোচনা হয়ে গেছে ক্লাসে। আমরা ইলেকট্রন বিন্যাস অফ পাওয়ার নীতি যে আমরা লক্ষ্য করছিলাম যে ইলেকট্রন সর্বদা নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, সেই বিষয়ে আমরা দেখি 1s1। আমি 1s1 সম্পর্কে আগে তোমাদের বলি। এই 1টা হচ্ছে শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা অরবিট, যেটাকে আমরা বলে থাকি 1। এসটা হচ্ছে একটা অরবিটাল। তোমরা পড়ছো 4টা অরবিটাল আছে sp-d-f, যাদের নামের উৎসগুলো যদি আরেকটু তোমাদের বলি, সাব প্রিন্সিপাল, ডিফিউজ, ফান্ডামেন্টাল, যাই হোক। আর এই 1টা হচ্ছে ইলেকট্রন সংখ্যা আমাদের। আমরা এখন লক্ষ্য করি তোমাদের অবস্থানগুলোর ক্ষেত্রে বলি, এই 1টা হচ্ছে শক্তি স্তর। ইলেকট্রন বিন্যাস করার পরে মৌলটি যতটি শক্তি স্তরে বিন্যস্ত থাকবে তত হবে মৌলের পর্যায়। সো 1 এখানে শক্তি স্তর দেখতেছি, সুতরাং হাইড্রোজেনের পর্যায় হচ্ছে 1, হাইড্রোজেন 1 নম্বর পর্যায়ের মৌল এবং এর সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকার কারণে এর গ্রুপ, এটি 1 নং গ্রুপের গ্রুপ হচ্ছে 1 হাইড্রোজেন। অনুরূপভাবে আমি হিলিয়ামেরটা পরে তোমাদের বলেছি, ওটা একটু ব্যতিক্রমী আলোচনা আছে। এরপর দেখো লিথিয়াম, লিথিয়াম 3 পারমাণবিক সংখ্যা। আমরা ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি 1s2 2s
1। দেখো এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, বা শক্তি স্তর অনুসারে যদি বিন্যস্ত করো, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, এই 2টি, দ্বিতীয় শক্তি স্তরে আছে 1টি, তার মানে 2টি শক্তি স্তরে বিন্যস্ত। সুতরাং পর্যায় হচ্ছে 2, গ্রুপ হচ্ছে 1। এরপরে আমরা লিথিয়াম, তারপর দেখো আমরা হিলিয়াম নিয়ে যদি আলোচনা করি, 1s2 2s2। দেখো 2টি শক্তি স্তরে বিন্যস্ত, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2টা, তার মানে 2টা পর্যায়ে 2, এটি দ্বিতীয় পর্যায়ের মৌল। এবং গ্রুপ 2 সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টি ইলেকট্রন, সুতরাং গ্রুপ 2। এরপরে একটু আলোচনা আছে, যদি গ্রুপের ক্ষেত্রে পর্যায়টা সবগুলো মৌলের জন্য পর্যায়টার একই নিয়ম, তবে গ্রুপগুলোর ক্ষেত্রে 2-1টি আরো নিয়ম আছে। দেখো আমরা বোরন নিয়ে যদি আলোচনা করি, বোরন 5, 1s2 2s2 2p1। তাহলে দেখো এটিও 2টি শক্তি স্তরে বিন্যস্ত, প্রথম শক্তি স্তর, এটি টোটালটাই দ্বিতীয় শক্তি স্তর, এবং প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 3টা। তোমাদের এই কথাটি বলে না দিলে তোমরা হয়তো বলতে পারো যে এটা 3 নম্বর গ্রুপের মৌল, কিন্তু কখনোই না। তোমাদের আমি বলি যে পর্যায় 2 এবং 3 এর ক্ষেত্রে কোন মৌলে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টির বেশি ইলেকট্রন থাকলে এর সাথে 10 যোগ করে তার গ্রুপ নির্ধারণ করতে হবে। সেই অনুসারে দেখো পর্যায় 2 এর মৌল এটি, এবং সেই শক্তি স্তরে 3টা ইলেকট্রন রয়েছে। তার মানে আমি যে কথাটি বললাম যে পর্যায় 2 এবং 3 এর ক্ষেত্রে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 2টার বেশি ইলেকট্রন থাকলে তার সাথে 10 যোগ করে তার গ্রুপ নির্ধারণ করতে হবে। তো এখানে 3টা ইলেকট্রন আছে, 2টার বেশি, তার মানে এর সাথে যদি 10 যোগ করে দিই তাহলে গ্রুপ হচ্ছে 13। সুতরাং বোরন দ্বিতীয় পর্যায়ে 13 নম্বর গ্রুপের মৌল। এরপরে বোরনের পরে, বোরন থেকে সবগুলো দেখো, লক্ষ্য করো আমরা এখানে দেখি বোরন আমাদের পর্যায়ে 2 এবং 13 নম্বর গ্রুপ, তোমরা দেখো। তারপরে দেখো আমি চলে গেলাম ফ্লোরিনে, ফ্লোরিন 9, এটি ইলেকট্রন নিয়ে করার চেষ্টা করি। 1s2 2s2 2p5। দেখো 9 মিলাবা, 2 2 4 5 4 9। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 7টা, কারণ এটাও 2টা শক্তি স্তরে বিন্যস্ত এবং সেই শক্তি স্তরে 7টা ইলেকট্রন রয়েছে। সুতরাং এর সাথে 10 যোগ করলে 17 গ্রুপ। দেখো আমরা যদি ফ্লোরিনের কথা ভাবি তাহলে 17 নম্বর গ্রুপ দ্বিতীয় পর্যায়ে। অনুরূপভাবে তৃতীয় পর্যায়ে আমরা যদি ইলেকট্রন বিন্যাসগুলো করে দেখি প্রত্যেকটারই অবস্থান, আমি ম্যাগনেসিয়াম নিয়ে করি Mg12, 1s2 2s2 2p6 3s2। দেখো এখানে এটি 3টা শক্তি স্তরে বিন্যস্ত বা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 3। সুতরাং পর্যায়ে 3 এর মৌল এটি, এবং সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দেখো 2টা। সুতরাং পর্যায় 3 গ্রুপ 2 এর মৌল, পর্যায় 3 গ্রুপ 2। দেখো এরপরে অ্যালুমিনিয়াম, দেখো এর 13 1s2 2s2 2p6 3s2 3p1। এখানেও দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর, সুতরাং পর্যায় 3, এবং সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টি। সুতরাং এর সাথে আমাদের নিয়ম অনুসারে 10 যোগ করে এর গ্রুপ নির্ধারণ করতে হবে। সুতরাং তাহলে তৃতীয় পর্যায়ে 13 গ্রুপ, দেখো তৃতীয় পর্যায়ে 13 গ্রুপ অ্যালুমিনিয়াম আছে। এভাবে পর্যায় 2 এবং 3। আমি আরেকটা বিষয় বলি, যদি sp থাকে অরবিটাল গুলো s আর p, তাহলে s যোগ p যোগ 10 দিয়েও আমরা গ্রুপ নির্ধারণ করতে পারবো। গ্রুপ হবে s অরবিটাল ইলেকট্রন, p অরবিটাল ইলেকট্রন, দুটো ইলেকট্রন যোগ করে 10 যদি যোগ করে দিই তাহলে আমাদের গ্রুপ নির্ধারণ হবে। তোমাদের জন্য প্রথম নিয়মটাই বেশি মনে রাখতে পারবে তোমরা। এরপরে দেখো পর্যায় 4 এবং 5 এর ক্ষেত্রে
কিভাবে আমরা মৌলগুলোর অবস্থান নির্ণয় করব। আমরা পর্যায় 4 এবং 5 ক্ষেত্রে যদি বলি, যে সকল মৌল ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাদের ক্ষেত্রে ডি অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রনটি ও সর্বাবস্থিত শক্তি স্তরের ইলেকট্রনের সমষ্টি হয়ে তাদের গ্রুপ। আমরা বাস্তবে করে দেখি, আমরা স্ক্যান্ডিয়ামে যাই, Sc21 ইলেকট্রন বিন্যাস তোমাদের আগে বলি। ইলেকট্রন বিন্যাসটা এরকম ছিল 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s যাও এভাবে। কিন্তু যখন ইলেকট্রন বিন্যাস করবো তখন আমরা যখন লিখবো এটা n এর মান হিসেবে লেখার চেষ্টা করবো বা সেটা করতে হবে। দেখো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে দেখো 3p6 তারপর 4s2 হওয়ার কথা, তারপর 3d1 হওয়ার কথা, এখানে দেখো কিন্তু আমরা সজ্জিত করার পরে লিখবো n এর মান অনুসারে, তাহলে 3d1 আগে হবে, তারপর 4s2। দেখো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখো এখানে 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করেছে। আমরা যদি এটা লক্ষ্য করি 2 2 4 10 12 18 20 21 3d1 অর্থাৎ d অরবিটালে প্রবেশ করেছে এবং এটি সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 4 অর্থাৎ পর্যায় 4 এর মৌল। 4 এর মৌলের ক্ষেত্রে আমি বললাম যে সকল মৌল পর্যায় 4 অর্থাৎ পর্যায় 4 থেকে পর্যায় 7, পর্যায় 4 থেকে পর্যায় 7 এর ক্ষেত্রে যে সকল মৌল ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তাদের ক্ষেত্রে ডি অরবিটালে প্রবেশকৃত ইলেকট্রনটি মানে 1, সর্বাবস্থিত শক্তি স্তরের ইলেকট্রনটি অর্থাৎ 2, এদের সমষ্টি মানে 2 1 + 2 মানে 3 হবে তার। সুতরাং পর্যায় 4 এর স্ক্যান্ডিয়াম তাহলে পর্যায় 4 এবং 3 নম্বর গ্রুপের মৌল। এভাবে প্রত্যেকটি মৌলের অবস্থান তোমরা নির্ণয় করতে পারবে। আমি তোমরা একটা কাজ করবা, বাসায় এই মৌলগুলোর প্রত্যেকটির অবস্থান নিয়ে নিশ্চিত করবা, ইলেকট্রন বিন্যাসের সাথে এদের অবস্থান নির্ণয় করার চেষ্টা করবা। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবা, আমি সলভ করে দেবো। আমি আরেকটা বিষয় বলি, তোমাদের গ্রুপগুলো পর্যায়গুলোর কথা বলছি, যে পর্যায়ে একটা হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত পর্যায়ে, সেরকম গ্রুপগুলোর নির্ধারিত নাম আছে, আমরা লিখে নেওয়ার চেষ্টা করব। এগুলো আলোচনাও হবে আরো ডিটেলস তোমাদের সাথে। গ্রুপ 1 এর যে মৌল 1 নম্বর গ্রুপটাকে মূলত ক্ষার ধাতু, 2 নম্বর হচ্ছে মিথ্যা এবং 3 নম্বর থেকে আমরা 12 এগুলো মূলত ডি বলক মৌল, এখানে অবস্থান্তর মৌল। আমরা তারপরে যদি যাই গ্রুপ 17 তে হ্যালোজেন গ্রুপের মৌল, এগুলো। তারপর গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বলা হয়, নোবেল গ্যাস যেটা। তারপর 16 নম্বর এবং 15 নম্বর যদি বলি, 15 নম্বর এখানে একটা আছে, 16 নম্বর একটি হচ্ছে 16 নম্বর হচ্ছে চালকোজেন আর 15 নম্বর হচ্ছে নিকোটোজেন গ্রুপের মৌল। মোটামুটি আর কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কালার গুলো, দেখো কালার দেখি মনে হচ্ছে অ্যালকালি মেটালস যেটি, অর্থাৎ আমরা এই যে চিত্রটা যদি এখানে লক্ষ্য করি তাহলে এখান থেকে সব জিনিসগুলো আমরা পাবো, গ্রুপের বৈশিষ্ট্যগুলো যেগুলো ক্ষার ধাতু, এইখানে এটা হচ্ছে মৃৎক্ষা, তারপর এখান থেকে এইখানে কালারগুলো একই রকম, এগুলো মূলত অবস্থান্তর, এর মধ্যে আরো আলোচনা আছে। তারপর আমরা এই কালারগুলো যদি লক্ষ্য করি, এই ধাতুগুলো মূলত যদি আমরা বলে থাকি সেমি মেটালস, যেটা নরম ধাতু। তারপরে এগুলো যদি বলি, এগুলো আসলে ধাতু নয়। এর মধ্যে আরেকটি বিষয় বলি, পর্যায় সারিতে আসলে এখানে ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মগুলোর কথা যদি কিছু আলোচনা করি তোমাদের, তাহলে দেখবা তোমাদের কিছু তরল আছে, কিছু গ্যাসীয় মৌল আছে, কিছু কঠিন আছে, যা চিত্র এখানে দেখলে হয়তো তোমরা বুঝতে পারো। ব্ল্যাক লেখা আছে মানে কালো, প্রত্যেকটাই সলিড মানে কঠিন। তারপর রেড লেখা আছে গ্যাস, দেখো রেড কালার গুলো, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলো হচ্ছে গ্যাস। ব্লু লেখা আছে লিকুইড,
লিকুইড মূলত 5টা। তোমরা দেখো এখানে লিকুইড গুলো হচ্ছে যেমন গ্যালিয়াম এখানে পাচ্ছ, ব্রোমিন পাচ্ছ, মার্কারি পাচ্ছ, সিলিয়াম পাচ্ছ, ফ্রান্সিয়াম। এদের মনে রাখার জন্য আমি তোমাদের এর আগে ক্লাসে একটু ধারণা দিছিলাম যে গেলপ্রোকে সাজিয়ে মারো ফ্রান্স, মানে গ্যালিয়াম, ব্রোকে মানে ব্রোমিন, গেলপ্রোকে সাজিয়ে মানে সিজিয়াম, মারো মানে মার্কারি, এইচজি, ফ্রান্সিয়াম মানে ফ্রান্সিয়াম। এই 5টি তরল। আর মৌলিক গ্যাস যদি আমরা লক্ষ্য করি এখান থেকে যে গ্যাস হলো কয়টি, আমরা যদি লক্ষ্য করি দেখো এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি। তাহলে মৌলিক গ্যাস হচ্ছে 11। এখানে 11টার মধ্যে সক্রিয় এবং নিষ্ক্রিয় আছে, সক্রিয় আছে বাকিগুলো হচ্ছে নিষ্ক্রিয়। আর তোমাদের তো বললাম যে কালো হরফে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে সলিড। যাই হোক, এই আলোচনায় তোমরা প্রত্যেকে মৌলগুলোর অবস্থান এবং তাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য এগুলো ভালো করে দেখে আসবা। কোনোটি যদি তোমাদের সমস্যা হয়ে থাকে আমার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করবা, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর আগামী ক্লাসে আমাদের এগুলো নিয়ে আরও অনেক ডিটেলস আলোচনা আছে। এদের ভৌত ধর্ম, এদের রাসায়নিক ধর্ম, এদের গলনাঙ্ক, এদের স্ফুটনাঙ্ক, যাবতীয় বিষয়গুলো এখান থেকে আমরা পাবো। এবং এদের যোজ্যতা, যা পর্যায়ভিত্তিক ধর্ম অনেকগুলো আলোচনা আছে, এবং কোন পরমাণুর আকার কীরকম সবগুলো ধারণা আমরা এখান থেকে হয়তো নিতে পারবো। এগুলো আগামী ক্লাসে তোমাদের আমি দেওয়ার চেষ্টা করব। আর তোমরা বাসায় ভালো করে পড়বা, তোমরা বাসায় সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।